খেজুর নিয়ে ব্যস্ত থাকবে ভবিষ্যতের রাজনীতি। মুরগির ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে যে দলগুলি, সেগুলোর নাম বললেন, এরা হচ্ছে সেফটি পিন। এরা না থাকলে সংসদের কিচ্ছু আসতে যেত না। মানুষ মূলত এক রাজনৈতিক জীব, তাই না? আসলে সামাজিক ব্যবস্থা বলেন, বাজার অর্থনীতি বলেন, বা আমাদের চায়ের টেবিল বলেন, সব জায়গায় কিন্তু সব কিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু রাজনীতি। এবং এই রাজনীতিটা আপনার পছন্দ হোক বা না হোক, আসলে সব কিছুতেই কিন্তু রাজনীতি ঢুকে যাচ্ছে। আমরাও ঠিক এই সময় রাজনীতি বা সমসাময়িক যে হালচালগুলো সেগুলো বুঝতে চাইব। আর সেজন্য আমরা আজকে স্টুডিওতে আড্ডা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি এই ক্যাম্পস অ্যান্ড প্রেজেন্স পলিটিক্যাল পালসে। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষারকে। ডাক্তার আব্দুল নূর তুষার, কেমন আছেন? ভালো। আমি সেই অর্থে সাংবাদিক না, কিন্তু মিডিয়াতে অনেকদিন কাজ করেছি। সংবাদ যারা তৈরি করে তাদের পরিচালনা করেছে। ঠিক আছে, তাহলে আমি শুধু আপনাকে একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে আজকে বলতে চাই। চিকিৎসক বলতে পারেন। এটা কি রাজনীতির চিকিৎসাটা বেশি হবে? না, চিকিৎসক তো একটা পেশা, আর রাজনীতি হচ্ছে একটা ধারণা। যে ধারণা আমরা যার যার মতো করে মনের মধ্যে রাখি এবং সেই অনুযায়ী আমাদের একটা মতামত তৈরি হয়। সাধারণ মানুষের রাজনৈতিক মতামত তৈরি হয় তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে। আর যদি আপনি একটু পড়াশোনা করেন, জীবন সংসার পৃথিবী সম্পর্কে জানার চেষ্টা করেন, তাহলে আপনার মতামত তৈরি করার পেছনে অন্যান্য অনেক উপাদানের ভূমিকা থাকে। তাই আমার কাছে মনে হয় যে মানুষ আসলে রাজনৈতিক জীব না, মানুষ আসলে মানুষ, এবং মানুষকে রাজনীতি প্রভাবিত করে, কিন্তু মানুষ আসলে রাজনীতি। আপনি তাহলে রাজনৈতিকভাবে কেমন আছেন? রাজনৈতিকভাবে কেউ ভালো মন্দ থাকার মতো কিছু নাই। রাজনীতি যখন যেভাবে থাকে আমরা তার মধ্যেই বসবাস করি। আপনি যদি এখন বুড়িগঙ্গায় যে কটি মাছ বেঁচে আছে তাকে জিজ্ঞেস করেন যে আপনি মাছ হিসেবে, পানির জীব হিসেবে কেমন আছেন, সে আসলে ওইটাই তার জীবন। ও যে দূষিত পানির মধ্যে থাকে, হ্যাঁ, ওই দূষিত পানির মধ্যে সে থাকে, ওইটাই তার পৃথিবী। তো আমরা বাংলাদেশে যে অবস্থা আছে, এটাই আমাদের পৃথিবী, এটা আমাদের রাজনীতি। আমাদের পক্ষে তো এর বাইরে যাওয়া সম্ভব না। ফলে আমরা ভালো মন্দ আছি এটা বলার কোনো সুযোগ নাই। আমরা আসলে একটা বুড়িগঙ্গার মধ্যে আছি। আমরা এই যে নতুন সংসদ শুরু হলো 2026-এ, আপনি আসলে এটাকে কেমন ভাবে দেখছেন? গণতন্ত্র আসলে কতটা বিকশিত হলো এখানে? আমি আপনাকে একটা উদাহরণ দিই। অনেক সময় আপনি যেহেতু মেয়ে, আপনি বুঝবেন, অনেক সময় আপনারা যখন সাজগোজ করেন তখন দেখা যায় যে সেফটি পিন ব্যবহার করেন। সেফটি পিন আসলে দেখা যায় না, কিন্তু দরকার হয়। হ্যাঁ, দরকার হয়, একেবারে দরকারি জিনিস। সেই যে নতুন দলগুলির কথা বললেন, এরা হচ্ছে সেফটি পিন। এদের আসলে কোনো প্রয়োজনীয়তা নাই এই সংসদে। এরা এসেছে কারণ এই সংসদটাকে একটা বহুদলীয় এরা তো নিজের যোগ্যতায় কেউ জেতার ক্ষমতা রাখে না। আপনি একটা বিষয় মনে রাখবেন, ধরেন আমাদের একটা ফুটবল টিম আছে, যে ফুটবল টিমে 10 জন খুব ভালো খেলে, তো সেইখানে আমাকে নিল। কেন নিল জানেন? যে একজন বয়স্ক লোক রাখতে হয়, কিংবা ধরেন একজন চিকিৎসক রাখতে হয়। তো সেই রকম আপনি যে দলগুলির নাম বললেন, এই সংসদে তাদেরকে নেওয়া হয়েছে। এরা না থাকলে সংসদের কিচ্ছু আসতে যেত না। এদের একা কোথাও নির্বাচন করে জেতার কোনো ক্ষমতা নেই। এরা জিতেছে কারণ এরা একটা বৃহৎ দলের সঙ্গে বহুদলীয় একটা চেহারা দেওয়ার জন্য এদের প্রয়োজন হয়েছে। তাহলে তাদের যে জেতাটা, সেটা কি তাদের জেতাটা অন্যের ঘাড়ে চড়ে জেতা আর কি। এরা নিজেরা কখনো জেতার ক্ষমতা রাখে না। এদের জেতার ক্ষমতা রাখতে অন্তত ধরেন আরো 5-10 বছর লেগে যেত, অথবা জীবনও জিততো না। দলকে নির্বাচন করেছে, সেখানে কোনো পার্সনকে নির্বাচন করেনি। না, আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই। এনসিপির একজন নেতার নাম বলেন যিনি একা একা নির্বাচনে জিততে পারেন। জামাতের সাথে যেতে হবে না বা বিএনপির সাথে যেতে হবে না, আপনি বলেন। কিন্তু আপনার ধারণা নাই। আপনি এদেরকে চেনেন, কিন্তু এরা কি একা জিতেছে কোথাও? একা কখনো নির্বাচন করেছে? যেভাবে পুরো 46টা ইয়েতেই জয়লাভ করলো একক, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, সেটা তাহলে কি শুধুমাত্র মানুষ জামাতের কারণেই ভোটটা দিয়েছে? এরা একা জিতেছে কোথাও? একা দাঁড়িয়ে জিততে পারে? আমি আপনাকে জিজ্ঞেস করেছি। এই যে দলগুলির কথা বললেন, জুনায়েসাকে মেয়র ইলেকশন করেছিল, কয়টা ভোট পেয়েছিল? আপনি যে দলগুলির কথা বললেন, এরা জীবনে কোনোদিন একটা মেয়র ইলেকশনে, একটা পৌরসভার ইলেকশনে কাউন্সিলর পদে তাদের কোনো ব্যক্তি কখনো জিতেছে?
জুনায়েদ জিতে সাকির নাই, আপনি আমার উত্তরটা দেন, আপনি জিতে নাই কোনো জিততে পারেনি। হ্যাঁ, জিততে পারে নাই। এরা জিতেছে কারণ এরা কেউ বিএনপির সাথে গিয়েছে, কেউ জামাতের সাথে গিয়েছে। হ্যাঁ, কিন্তু জামাতের এবারে- ভোটাররা এবং বিএনপির ভোটাররা এদেরকে ভোট দিয়েছে, সেই জন্য জিতেছে। এদের নিজেদের কোনো ভোট নাই। কিন্তু এবারে নির্বাচনে তো আমরা এরকম নতুন মুখ অনেক দেখেছি। দেখেছেন, কারণ নতুন মুখ যারা বড় দলের হয়ে গিয়েছে তারা সেই দলটা করে, সেই দলের জনপ্রিয়তার কারণে তারা পেয়েছে। আমি সেটাই কিন্তু আপনি বলছিলাম যাদেরকে যে- দল বলছেন তারা দলই হয় না এখনো পর্যন্ত। আমি সেটাই বলছি যে এই মানুষগুলো তাহলে জিতেছে দলের কারণে। মানুষ কার দলের কারণে? জি, কোন বড় দলের দলগুলোর কারণে। তো বড় দলের দলগুলোর কারণে জিতেছে। এখন আমি যদি একটা বিরাট একটা ট্রেনের মধ্যে উঠে যাই, তারপরে সেইখান থেকে নেমে আসি, তাহলে কি আমি সেই ট্রেনে ওই ট্রেনের উঠার যোগ্যতা অর্জন করেছিলাম সেই জন্য উঠেছি, নাকি ওই ট্রেনের লোকের আমাকে উঠতে দিয়েছে সেই তাহলে জন্য আমি ওটা উঠেছি? ওইভাবে যদি আমরা দেখি তাহলে গণতন্ত্রের বিকাশটা সেভাবে হয়নি। না, আমি তো বলি নাই। আমি যেটা বলেছি সেটা এখনো দেখেন আপনি ধরতে পারছেন না। আমি বলেছি, আপনি বলেছেন এখানে আমরা অনেক নতুন দলকে দেখতে পাচ্ছি। আমি এখানে কোনো নতুন দল দেখতে পাচ্ছি না। আমি এখানে বিএনপি দেখি এবং জামাত দেখি, আর কোনো নতুন দল নাই। এরা ওই দলগুলির মধ্যে উঠে বসেছে। হাতির পিঠে কিছু পাখি বসে থাকে, হাতির এই পিঠের মধ্যেও খুঁটে খুঁটে খায়। তিমি মাছের দাঁত পরিষ্কার করে কিছু ছোট মাছ আছে। এখন আপনি যদি বলেন যে এরা তিমি মাছের মতোই দল একটা বড়, এরাও তিমি মাছ, এরা তিমি মাছ না, এরা তিমি মাছ আছে বলে খুঁটে খুঁটে খায়। আমরা জানি যে মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, উনি এই মুহূর্তে ওনার এই গুরুতর অসুস্থতার কারণে আমরা ফেসবুকে অনেক ট্রল দেখতে পাচ্ছি। এবং সরাসরি বলি, নাসিরুদ্দিন পাটোয়ারির বিভিন্ন ধরনের হুমকি বা তার বিভিন্ন খুনসুটির কারণেই ওনার কি এরকম হচ্ছে কিনা, না, আসলে এটা একজন মানুষের আপনি কি শারীরিক বলবেন? অসুস্থতার সঙ্গে এই ট্রল কিংবা এই বিষয়ের সম্পর্ক নাই। এবং মির্জা আব্বাস যে ধরনের রাজনীতিবিদ, তিনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। তার রাজনীতি তো 2 দিনের না। ফলে তিনি এই ধরনের বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছেন। তার যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে আমার ধারণা তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন হয়তো, জি। এবং তার একটা মস্তিষ্কের কোনো একটি সমস্যার কারণে তিনি আসলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, Senseless যেটাকে আছে। আমরা স্ট্রোক বলি। জি। আমি পুরো অসুস্থতার বিষয়ে জানি না, এখনো জানতে হবে আমার। তবে আমার ধারণা এটি স্ট্রোক, এবং জি। তার যেহেতু মস্তিষ্কে অস্ত্রোপচারের কথা আমি শুনেছি, তার মানে হয়তো সেখানে রক্তক্ষরণ আছে অথবা কোনো ধরনের সমস্যা হচ্ছে যেটা অপসারণ করতে হবে। এটি বয়সের কারণে হতে পারে, উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। তবে এই বিষয়গুলিকে স্ট্রেস বা অনেক বেশি উৎকণ্ঠা অনেক সময় বাড়িয়ে তোলে। জি। আমাদের আসলে জানতে হবে, কিন্তু এটাকে দায়ী করা যাবে না যে শুধু ট্রলের জন্য এরকম হয়েছে, কারণ ট্রল তো ওনার অনেক হয়েছে, ওনাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। না, আমরা দেখেছি আমার যে ধারণা যে পুরো এই জন্য এই নির্বাচনের- ঘটনাটা ঘটেছে, আমরা সরাসরি দায়ী করতে নির্বাচনের পারবো না। সময় কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় ছিল এই ঢাকা 8 আসন, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের ঘটনাগুলোই কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখেছি। তারপরে একদম মানে খুব 1 মাসের মধ্যেই কিন্তু আবার এই সংসদ অধিবেশন শুরু হলো। তো সবকিছু মিলিয়ে এর মধ্যে আমরা দেখেছি যে কিছু ইফতারের প্রোগ্রাম হয়েছে, সেখানেও নাসিরুদ্দিন পাটোয়ারি গিয়ে মানে মির্জা আব্বাসকে বলছেন এই জন্য তো এই দলটা দল হয় নাই। কারণ একটা দল যখন দল হয় তখন রাজনীতিবিদ হলে কেউ আরেকজন রাজনীতিবিদের সম্মান, আরেকজন রাজনীতিবিদের যে প্রাপ্য কিংবা আরেকজন রাজনীতিবিদের প্রতি যে ধরনের ব্যবহার আচরণ, Respect. সেটা শেখে। 2 দিন আগে কেউ ধরেন চাকরি খুঁজতো, কিংবা 2 দিন আগে কেউ মনোহারী পণ্য বিক্রি করত, সে যদি এসে মির্জা আব্বাসের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে যেতে পারে, তখন এরকম ঘটে। এটাই ঘটছে। এটা তো রাজনীতি না, এটা অসভ্যতা। আপনি এর আগে কখনো দেখেছেন? আপনি এর আগে কখনো শুনেছেন? আপনি তো মোটামুটি একটা বয়সে পৌঁছেছেন, আপনি এর আগে এরকম দেখেছেন কখনো? তো দেখেন নাই কেন? এটা কি নতুন কিছু? এটা নতুন কিছু না। এটা হচ্ছে অভদ্রতা, অসভ্যতা, যেটা আমরা মানুষের সামনে করতাম না। এখন সেটাকে মানুষের সামনে নিয়ে এসে সেটাকে নতুন স্বাভাবিকতা এই হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। এটা নতুন স্বাভাবিকতা না। এটা যে কাজগুলি মানুষ ক্যামেরায় করে না, যে কাজগুলি মানুষ প্রকাশ্যে করে না, সেই কাজগুলিকে প্রকাশ্যে নিয়ে এসে বলার চেষ্টা করা হচ্ছে যে এটাই স্বাভাবিকতা। এটা স্বাভাবিকতা না, এটা হচ্ছে আচরণের শিক্ষার অভাব, এটা হচ্ছে ব্যবহার না জানার বিষয়। আমরা যদি এই নতুন সংসদ অধিবেশনে দেখি যে একটা শোক প্রস্তাব পাশ হলো, এই শোক প্রস্তাবটাতে আমরা দেখেছি যে আসলে মুক্তিযুদ্ধ বা এই শোক প্রস্তাবের ক্ষেত্রে যাদের নামগুলো আসবে, এটা নিয়ে কিন্তু আমরা নির্বাচনের আগে পরে অনেক আলোচনা দেখেছি, কন্ট্রোভার্সি দেখেছি, কিন্তু কালকে আমরা দেখলাম খুব সহনশীলভাবেই এটা কিন্তু সংসদে পাশ হয়েছে। আসলে এই জিনিসটাকে আপনি কি এর কারণ হচ্ছে এই মুহূর্তে সংসদে যারা আছেন তারা একসময় মানে বড় দুটি দল একটি আরেকটি দলের সহযোগী ছিল। তারা একসঙ্গে নির্বাচন করেছে, একসঙ্গে
রাজনৈতিক আন্দোলন করেছে, ফলে এদের রাজনৈতিক সখ্যতা ছিল, যে কারণে যে কয়টি নাম এসেছে অধিকাংশই যেহেতু এক দলের সঙ্গে আরেক দলের সম্পর্ক যখন ছিল তখন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, সেই কারণে কেউ আসলে কোনো বিষয়ে আপত্তি করে নাই এবং এই কারণে এটা হয়েছে। আপনি কিভাবে দেখছেন এই আমি এইভাবেই দেখি। আমার কাছে শোক প্রস্তাবের কোনো মূল্য নাই, অন্য কার কাছে আছে আমি জানি না। এইসব শোক প্রস্তাব একবার পড়া হয় তারপর লোকে ভুলে যায়, এগুলোর কোনো মূল্য নাই। শোক হচ্ছে সেই শোক যে শোক আপনি আপনার মনের মধ্যে অনুভব করেন, সেই অনুভূতি কতজন মানুষের মধ্যে হচ্ছে এবং হচ্ছে না সেটা হচ্ছে বিষয়। এই শোক প্রস্তাব গ্রহণের সাথে অথবা গ্রহণ করা না করার সাথে আমাদের ব্যক্তির কোনো সম্পর্ক নাই। 24-এর যে আন্দোলন হয়েছিল তখন যেভাবে মুক্তিযুদ্ধের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছিল, সেই জিনিসটাকে আপনি কি মনে করেন যে সেটাকে ধারণ করেই আমাদের? এই উত্তর আমি কি করে দিব, কারণ আমি তো সবসময় মুক্তিযুদ্ধকে ধারণ করি। আমার তো 24ও লাগে না, 26ও লাগে না, 29ও লাগে না। মুক্তিযুদ্ধ তো আমাদের জীবনের অংশ, আমাদের বাংলাদেশের ইতিহাসের অংশ, আমাদের বাঙালির এবং বাংলাদেশিদের সবচেয়ে বড় অহংকারের জায়গা। এটাকে 24, 26, 28, 32 এইভাবে ভাগ করার তো কিছু নাই, তাই না? ধরেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই যে আপনি গতকাল ভাত খেয়েছেন, ভাত খাওয়াটাকে কিভাবে দেখছেন? আমি জন্মের পর থেকে যেদিন আমার মুখে ভাত হয়েছে, আমরা কিন্তু এই যে মুখে অন্ন তুলে দেওয়া, এটা কিন্তু আমরা বলি মুখে ভাত, বাচ্চাকে মুখে ভাত দিয়েছি। আর যেদিন থেকে আমরা খাই সেদিন থেকে ভাত খাই। আমার কাছে মুক্তিযুদ্ধ এরকম, আমি জানি যে আমার অস্তিত্বের অংশ মুক্তিযুদ্ধ। ফলে 7ই মার্চ সবকিছুই এই মুক্তিযুদ্ধের ইতিহাসে সবকিছুই। এটা 7ই মার্চ 8ই মার্চ আপনারা আলাদা করেন কেন? ধরেন 7ই মার্চ, হ্যাঁ 8ই মার্চ কি সমস্যা? আমরা 7ই মার্চ নিয়ে তো এবার কিছু ঘটনা ঘটতে দেখলাম। এই ঘটনা যখন যেভাবে রাজনৈতিকভাবে ঘটে, এগুলোর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই। রাজনৈতিকভাবে এই বিষয়গুলি ঘটে এবং ক্ষমতাবান যারা থাকেন তারা এই বিষয়গুলিকে ডিসাইড করেন। এই জন্য এবার যেমন 7ই মার্চকে এবার আমাদের এরকম আগেও হয়েছে, আপনার হয়তো তখন জন্ম হয় না, আমার হয়েছিল। এরকম আগেও হয়েছে, এই ভাষণ বাজাতে গেলে আগেও এরকম বাধা দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। আমার কাছে এই ভাষণ বাজা না বাজা, মাইকে তোলা না তোলা, এগুলো আমার কাছে অর্থহীন মনে হয়। আপনি আমাকে বলেন তো গেটিসবার্গ অ্যাড্রেস কোথাও বাজায়? হ্যাঁ, কিন্তু ইতিহাসের অংশ। যে জিনিস ইতিহাসের অংশ হয়ে গেছে, এটা কে বাজালো কে বাজালো না তা দিয়ে কিছু আসে যায় না। কিন্তু তাহলে এটা ইতিহাসের অংশ যখন, তখন কোনো মানে একটা বিবেচনা থেকেই তো এটাকে ইতিহাসে তখন স্থানটা দেওয়া না, বিবেচনা থেকে, হ্যাঁ ইতিহাসে স্থান দেওয়া হচ্ছে, ইতিহাস থেকে এটা স্থান চলে গিয়েছে। এই ভাষণটাকে ইতিহাস থেকে এখন আর নাই ইতিহাসে আছে, কিন্তু এটাকে তো আমি আপনি না বললে কি ইতিহাস ধারণ করতে পারছি না? আপনাকে ধারণ করতে হবে কেন? ইতিহাসে কোনো কিছু, আমরা দেখলাম যে ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট ইতিহাসে কোনো কিছু নাই মনে করেন। ইতিহাসে যা আছে সেটা আছে, আপনি বলেন না দেখি কোটা ইতিহাসে থাকবে না। না, আমি সেটাই বলছি যে তাহলে এই যে ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্ট সেই ভাষণ বাঁচানোর কারণে তাকে আজকে এরকম ভাবে এই জবাব তো দিতে হবে যারা নিয়ে গিয়েছে, যারা প্রহার করেছে, যারা বাধা দিচ্ছে, তাদেরকে প্রশ্ন করতে হবে। আপনি কিভাবে দেখছেন? আমি কোনোভাবেই দেখি না। আমি দেখি প্রহার করা খারাপ। আপনি কাউকেই প্রহার করতে পারেন না। সে যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে সেখানে অন্য কাউকে কোনো ক্ষতি না করে থাকে, আপনি তাকে প্রহার করতে পারেন না। বাংলাদেশের আইনে কেউ কাউকে প্রহার করার অধিকার দেওয়া হয় নাই। আমি প্রহার করাটাকে খুবই অন্যায় বলে মনে করি। ও যদি অন্য কোনো কারোর ওখানে প্রহৃত হতো, আমি সেটারও প্রতিবাদ করতাম। প্রহার করতে আপনি পারবেন না। আপনি তাকে না করতে পারবেন, আপনি তাকে বলতে পারবেন যে আমি এটা পছন্দ করছি না, কিন্তু আপনি তাকে বাধা দিতে পারবেন না। আমরা এই যে সংসদ ভবনে আর একটি সংসদ অধিবেশন চলাকালীন সময় আবার ওয়াকআউটের যে ব্যাপারটা দেখলাম। ওয়াকআউট সংসদের একটা রীতি, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, রাষ্ট্রপতিকে তারা পছন্দ করে না, সেই জন্য ওয়াকআউট। কিন্তু এই রাষ্ট্রপতির সাথেই তো তারা প্রথমে এই যে দেখেন শপথ গ্রহণ করেছে। এই যে আপনি যুক্তি দিচ্ছেন, তো এটা আপনারও প্রশ্ন আমারও প্রশ্ন। এটা আপনার যেমন আপনার মনে উঠেছে আমারও উঠেছে। এই জন্য আমি বললাম না যে তো রাজনৈতিক দল না, সকালে যেটা করে বিকালে সেটা উল্টা কাজটা করে। তো রাজনৈতিক দল হলে এটা করার কথা ছিল না। কিন্তু সেখানেও তো বড় দল ছিল, জামাত ছিল তাদের। হ্যাঁ, এখন বড় হয়েছে, বড় হওয়াটা বুঝতে পারে না এখনো। বড় হয়েছে, বুঝতে পারবে। এর আগে তো এত বড় এত আসন কোনোদিন পায় নাই। ওয়াকআউট করলে যে সংসদের খানিকটা জায়গা খালি হয়, ওই অবস্থাতেই তো তারা ছিল না। তারা বের হয়ে গেলে 3 জন 5 জন সর্বোচ্চ 18 জন বের হইতো। এখন তারা অনেক লোক নিয়ে বেরোতে পারছেন। তো এই জন্য আপনি ওয়াকআউটটা বুঝতে পারছেন। এর আগে তারা অন্যের পিছে পিছে ওয়াকআউট করতেন, এখন তারা নিজেরা ওয়াকআউট করার শক্তিতে পৌঁছেছেন। কিন্তু তাদের যে ওয়াকআউটের যে কারণটা, সেটাকে আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন? না, এটার যুক্তিকে কিছু নাই। তাদের ভাল লাগে না প্রেসিডেন্ট সাহেবকে, ততএব তারা বেরিয়ে গেছেন। কিন্তু একজন প্রেসিডেন্ট সেখানে সংসদের একটা ধারাবাহিকতা অনুযায়ী সেখানে উনি ভাষণ দিবেন, এটা তো আগে থেকে নিশ্চয়ই এটা মন্ত্রিপরিষদ কর্তৃক এটাকে অ্যাপ্রুভ করা ছিল। সেই ক্ষেত্রে তাহলে মন্ত্রিপরিষদের অ্যাপ্রুভালের সঙ্গে তো ওয়াকআউটের কোনো সম্পর্ক নাই। মন্ত্রিপরিষদের অ্যাপ্রুভ করেছে সেই মন্ত্রিপরিষদ বিএনপি, তাদের পছন্দ হয় নাই, তারা এই জন্য পছন্দ যে না সেটা বোঝানোর জন্য তারা বেরিয়ে গেছেন। তারা এই ভাষণ শুনবেন না, শোনেন নাই।
কিন্তু জাতি তো শুনেছে, এটা তো টেলিকাস্ট হয়েছে, সবাই শুনেছে। ওনারা আমার ধারণা পরে গিয়ে বাসায় গিয়ে এটা আবার বাজালে শুনবেন, কিংবা কালকে রিল হবে, আপনার অনুষ্ঠান যেমন একটু পরে কেটে রিল হয়ে যাবে, তখন ওনারা দেখবেন অথবা দেখবেন না, আমরা তো সেটা দেখতে পাবো না। কিন্তু সাংগঠনিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা ওইখানে বসে এটা শুনবেন না, শোনেন নাই, কি আসে যায়, শোনেন নাই। কিন্তু আমাদের প্রেসিডেন্ট যেটা করলেন, তিনি কিন্তু কালকে যে ভাষণটা দিলেন, সেই ভাষণে যে কথাগুলো বলেছেন, ঠিক তার বিপরীত ভাষণটাই আমরা দেখেছি তার আগে। প্রেসিডেন্টের ভাষণ যেভাবে লিখে দেওয়া হয়, এটা করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা প্রেসিডেন্ট যাতে ওনার তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া বক্তব্য বলে, এই জন্য আওয়ামী লীগকে দিয়ে একটা আইন করিয়েছিলেন যে প্রেসিডেন্টের বক্তব্য মন্ত্রী পরিষদে অনুমোদিত হতে হবে। আসলে প্রকারান্তরে এই প্রেসিডেন্টের বক্তব্য দল লিখে দেয়, ক্ষমতাসীন দল। ক্ষমতাসীন দলের মতামতের বাইরে গিয়ে প্রেসিডেন্ট কোনো কথা বলতে পারেন না। শেখ হাসিনা এটা করেছিলেন আব্দুর রহমান বিশ্বাসকে আটকানোর জন্য। আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় চলে এসেছিলেন। অতএব তিনি আব্দুর রহমান বিশ্বাসকে এমন কোনো বক্তব্য সংসদে দিতে দিবেন না যেটা দিলে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি হয়। অতএব তখন তারা এই আইনটা বানিয়েছিলেন। সেই আইনের খপ্পরে এখন পড়েছেন এই প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্টের কোনো ধরনের নিজের কোনো, এটা তো নাই, এটা তো শেখ হাসিনা করে গিয়েছেন। শেখ হাসিনা তো এরকম অনেক কাজ করেছেন। সেই আইনটাই কি আমরা কন্টিনিউ করতে থাকবো? কিন্তু এবং আমার কথা হচ্ছে, সেই আইনটা কন্টিনিউ করতে থাকবো কি থাকবো আমরা না, বলছি যে আমরা ধারাবাহিকতা, শেখ হাসিনার আমলের ধারাবাহিকতা বজায় রাখার প্রেক্ষিতে এটা হলো। সংসদ কি সব ধরনের ধারাবাহিকতা মেনটেন করেই কি এবারের সংসদ শুরু হলো? সংসদ মানেই তো ধারাবাহিকতা। এটা যতটুকু পারা যায় ততটুকু ধারাবাহিক হয়েছে। সবকিছু হয় না, এটা আপনিও জানেন, আমি এই প্রশ্ন আমাদের করার দরকার নেই। স্পিকার কোথায়? স্পিকার সাহেব কোথায়? তাহলে সেই স্পিকার নিশ্চয়ই আছেন, কোথায় আছেন আপনি জানেন, নিশ্চয়ই আছেন। আপনি বলছেন কিভাবে? আমি তো জানি না স্পিকার সাহেব আছেন কি নাই। আমরা তো গণমাধ্যমে না হয় দেখতে পেতাম উনি। না, আপনি কাউকে দেখতে না পেলে উনি জীবিত না মৃত এটা আপনি বলতে পারেন। শ্রোডিঞ্জারের বিড়াল বলে একটা ব্যাপার আছে। শ্রোডিঞ্জারের বিড়াল হচ্ছে একটা বাক্সের মধ্যে একটা বিড়াল আছে, কেউ আপনাকে বলে দিয়েছে। আসলে বিড়ালটা আছে কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? বাক্সটা খুলতে হবে, তাই তো? এই বাক্সটা আচ্ছা, কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভেতরে যে বিড়ালটা আছে, আপনাকে বলে দেওয়া হচ্ছে বিড়ালটা আছে, তার মানে আছে। বিড়ালটা জীবিত না মৃত সেটা তো আমি জনগণ জানি যে বিড়াল আছে, কারণ আপনি বলে দিয়েছেন। কিন্তু এই বাক্সটা খুলবে কে? না, বাক্স খোলার বিষয় না তো। আমি আপনাকে এই জন্য জিজ্ঞেস করেছি, আপনি কি করে বলছেন যে স্পিকার আছেন? আপনাকে কে বলেছে? আমরা তো যেমন আজকে মির্জা আব্বাস সাহেব স্পিকার বাংলাদেশে আছেন, আপনাকে কে বলেছে? মির্জা আব্বাস আপনার সামনে ছিলেন, অসুস্থ হয়েছেন, এবার কেয়ারে গিয়েছেন। আপনি স্পিকারের ঠিকানাটা বলেন, উনি কোথায় আছেন আপনি জানেন? কেউ জানে? কেউ জানে না। যেটা আপনি জানেন না, আপনি বলছেন স্পিকার আছেন। স্পিকার যে আছেন সেটা তো কোনো প্রমাণ নাই। স্পিকার যে নেই সেটাও কি কোনো ইয়েতে এটি এই জন্যই তো শ্রোডিঞ্জারের বিড়াল বলেছি। শ্রোডিঞ্জারের বিড়ালের যে থিওরিটা, এই জন্য আমি বলেছি। ওই বাক্সের মধ্যে উনি আছেন নাকি নাই এটা তো আমরা জানি না। কেউ বলেছে আছেন, কেউ বলছে নাই। আপনি প্রমাণ করবেন কিভাবে উনি আছেন নাকি নাই? উনি ওখানে উপস্থিত নাই, অতএব নাই। উনি না থাকলে যা করতে হয় তাই হয়েছে। তাহলে আমরা তো সবকিছু মেনে, যেমন আপনি জানেন শেখ হাসিনা আছেন, আপনি জানেন ওবায়দুল কাদের আছেন। আপনি যদি আমি জিজ্ঞেস করি কোথায় আছেন, আপনি জানেন, কারণ আপনি জানেন, কারণ ওনার বক্তব্য প্রচারিত হয়, আপনি জানেন। আপনি জানেন, আপনি এখন আমার সাথে তর্ক করছেন। এই তর্ক করার দরকার নেই। আপনি জানেন উনি কোথায় আছেন। উনি ভারতে আছেন, ওইখান থেকে বিবৃতি দেন। ওবায়দুল কাদের ওইখান থেকে কথা বলেন। স্পিকারের এরকম কোনো কথা এসেছে? স্পিকার কোথায় আছেন উনি আমাদেরকে জানিয়েছেন? স্পিকার জনসমক্ষে আমাদেরকে কিছু বলেছেন? বলেন নাই। অতএব আমি জানি না উনি কোথায় আছেন। আমি জানি না উনি বেঁচে আছেন না মরে গিয়েছেন। আমি জানি না উনি বাংলাদেশে আছেন কিনা। আমি তো জানি না, কেউ জানে না। তাহলে স্পিকার না থাকার কারণে আমি যেভাবে, না থাকলে যেভাবে সংসদ হওয়ার কথা সেভাবে আমি করেছি। তাহলে আমরা কি পারতাম না এখানে রাষ্ট্রপতির ভাষণের জায়গাটাকেও কোনোভাবে? না, আমরা পারতাম না, পারতাম না। কারণ সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি যদি থাকেন উনি ভাষণ দিবেন। উনি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতি আছেন তো বাংলাদেশে। রাষ্ট্রপতির পদ তো শূন্য হয়নি। সাংবিধানিক পদ যেটা না আছেন, যাকে আমরা দেখতে পাচ্ছি, উনি বর্তমান, ওনাকে আপনি বন্ধ করবেন কেন? এটা তো সংবিধানে লেখা আছে, দায়িত্ব। স্পিকার যদি এখন আসতেন সেদিন সংসদে, এসে বলতেন এই যে আমি স্পিকার, তখন সাংবিধানিকভাবে তাকে, তার যা দায়িত্ব সেটা তাকে করাতে হতো। উনি তো হাজির হন নাই, উনি তো প্রকাশ্যে আসেন নাই। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকালে যে মানে 18 মাসের যে শাসন আমল ছিল, 18 না, ঠিক 19 মাস বলা যায়, তখন যে 133টি অধ্যাদেশ প্রথম অধিবেশনে আমরা দেখতে পেলাম যে আসাদুজ্জামান উত্থাপন করেছেন। এই সরকারের এই আদেশগুলো আপনার কি মনে হচ্ছে এগুলো কি অনুমোদন পাবে? এটা বিএনপি বলতে পারবে কয়টা অনুমোদন পাবে অথবা পাবে না। যেগুলি প্রয়োজনীয় সেগুলি তো অনুমোদন দিতেই হবে। যেগুলি না দিলে পরে ধারাবাহিকতার সমস্যা দেখা দিবে, অথবা যেগুলিতে
বিএনপি সম্মতি আছে তারা তো সেটা দিবে অনুমোদন। কিন্তু এই যে 19 মাসের যে শাসন আমলটা, সেই সময়ের একটা প্রস্তাব যদি আমরা এটাকে, তখন কিন্তু ওই মুহূর্তে কোনো ধরনের সরকার ব্যবস্থাই ছিল না, ছিল একটা অন্তর্বর্তী সরকার ছিল। অন্তর্বর্তী সরকারের কথাই বলছি আমি। অন্তর্বর্তী সরকারের দেয়া এই অধ্যাদেশগুলো আপনার কি মনে হয় এগুলো কি গ্রহণযোগ্যতা কত? অন্তর্বর্তী সরকারের দেওয়া অধ্যাদেশগুলো প্রেসিডেন্টকে দিয়ে জারি করানো হয়েছে। প্রেসিডেন্ট সাংবিধানিক লোক, নিয়ম হচ্ছে যখন সংসদ থাকে না তখন প্রেসিডেন্টকে এরকম আদেশ দিতে হয়। প্রেসিডেন্ট তো ছিলেন প্রেসিডেন্টের কোনো আদেশগুলি না, প্রেসিডেন্টের কোনো দল নাই, প্রেসিডেন্ট কিন্তু দলহীন, প্রেসিডেন্ট কিন্তু দল নিরপেক্ষ। আমরা প্রেসিডেন্টকে কোনো দল নির্বাচিত করলে উনি দলের হয়ে ওই যান না। মুহূর্তে তো যে দল দ্বারা উনি নির্বাচিত হয়েছেন সেজন্যই কিন্তু এখন এই কথাগুলো হচ্ছে, এবং তখন কিন্তু উনি দলীয়করণ ভাবেই কথাগুলো বলতেন, যেটা উনি বলেছেন যে দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল বিএনপির আমল, এবং 2001-এ আমরা যদি দেখি যে প্রেসিডেন্ট তো তার নিজের কথা বলেন না, সরকার তাকে যেটা বলতে বলে উনি সেটা বলেন। কিন্তু উনি তো যেই সরকার এইগুলি ছিল দ্বারা আওয়ামী লীগের বক্তব্য। জি। হ্যাঁ, যখন ওনাকে আওয়ামী লীগের বক্তব্য, আওয়ামী লীগ উনি যখন নির্বাচিত ছিল, হয়েছেন কিন্তু আওয়ামী আপনি লীগের কাউকে দিয়ে সরকার নির্বাচিত দ্বারাই। হয়ে গেলে তো আপনাকে সেই দলের পক্ষে বলতে হবে এমন কোনো কথা নাই। আমি এই জিনিসটা ব্যাখ্যা করেছি আপনাকে। প্রেসিডেন্ট কি বলবেন সংসদে সেটা মন্ত্রী পরিষদ অনুমোদন করে। জি। এটা কে তাকে নির্বাচন করেছে সেটা ইম্পর্টেন্ট না। ওই সময় ওই দল ক্ষমতায় আছে, তা যাদের মন্ত্রিসভা তারা বলে। ফলে যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তাকে যেটা লিখে দিয়েছে উনি পড়েছেন, জি। আর এখন বিএনপি তাকে যেটা অনুমোদন করেছে উনি সেটা পড়েছেন। আপনি যখন সংবাদ পড়েন, আপনি আপনার নিজের ইচ্ছা মতো সংবাদ পড়তে পারেন? না, না। পারেন না। সেই রকমই প্রেসিডেন্ট যে বক্তৃতাটা দেন এটা মন্ত্রী পরিষদ অনুমোদিত। কে তাকে নির্বাচন করেছে, টেলিভিশনের মালিককে, কে আপনাকে চাকরি দিয়েছে, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ আপনার চিফ নিউজ এডিটর আপনাকে কোন সংবাদটা পড়তে পাঠিয়েছেন। এই জায়গায় আওয়ামী লীগ থাকলে ওনাকে যেটা লিখে দিত উনি সেটা বলতেন। এখন বিএনপি সরকার আছে, তারা যেটা দিয়েছেন, যেটা অনুমোদন করেছেন উনি সেটা দিয়েছেন, সেটা বলেছেন। এই কাজটা তো হাসিনা করে গিয়েছেন। এই প্রশ্নটা আপনার তাকে করা উচিত, শেখ হাসিনাকে। উনি এটা করেছিলেন। হ্যাঁ, আমরা অবশ্যই ওনাকে তাহলে পেলে এই প্রশ্নটা করব। ওনাকে পেলে না, ওনাকে লিখে পাঠান, কিছু একটা করেন। ওনার এইসব কাজের ডিফেন্স কিংবা অফেন্স এই দুইটাই আমাদের করতে হবে কেন? সময় নষ্ট। 2024-এ এই কাজটা যে ভুল হয়েছে এটা যদি এখনো কেউ বুঝতে না পারে তাহলে আর বুঝতে পারবে না। আমরা 2024-এ মানে একটা যে গণ অভ্যুত্থান হলো, জুলাই অভ্যুত্থান যেটাকে আমরা বলছি, সেখান থেকে আসলে আমরা মানে রাজনৈতিক পরিবর্তনগুলো কিছু কি পেয়েছি বা কি শিক্ষা পেলাম? কারণ অনেক সংস্কারের কথা পরিবর্তন আমরা পেয়েছে, বলেছি, সরকার পরিবর্তিত আমরা কিন্তু হয়েছে। এখনো এই যে বলছি আপনি কয়েকটা মুরগির ডিম সংস্কার। ফুটে বাচ্চা বেরিয়েছে যে দলগুলি, সেগুলোর নাম বললেন, আমরা পেয়েছি পরিবর্তন। আমরা কিন্তু এখনো সেই জুলাই থেকে আমরা সংস্কারের যে কথাগুলো বলে আসছি, এতদিন পরে এসেও কিন্তু আমরা এখনো শুনতে পাচ্ছি যে সংস্কার হবে, সবাই দলমত নির্বিশেষে, তারপরে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজগুলো করতে পারবো। আসলে সংস্কারটা আসলে কিসের সংস্কার এবং কোথায় এই সংস্কার শেষ হবে? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আলী রিয়াজ। আলী রিয়াজ যদি এটা বোঝাতে পেরে না থাকেন, আপনি যদি বুঝে না থাকেন, তাহলে আলী রিয়াজ ব্যর্থ হয়েছেন। আলী না, রিয়াজ আমরা এই কিন্তু সংস্কার কাউকে বোঝাতে পারেন না। নবনির্বাচিত আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, তার মধ্যেও নবনির্বাচিত কিন্তু আবার প্রধানমন্ত্রী, সংস্কারের কথা শুনতে পাচ্ছি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী দল পরিষ্কারভাবে বলেছেন যে তাদের একটা ম্যানিফেস্টো আছে এবং সেই ম্যানিফেস্টোতে তারা বহু আগে সংস্কার প্রস্তাব করেছিলেন। সেই সংস্কার প্রস্তাবগুলি সব ধারা সন্নিবেশিত আছে, তাদের 31 দফা সংস্কারের প্রস্তাব আছে। অতএব এই দলের কাছে আমরা তাদের দলের যে সংস্কার সেটাই আশা করতে পারি। আলী রিয়াজের সংস্কার আলী রিয়াজ বোঝাতে পারেন নাই। আলী রিয়াজের সংস্কারটা আলী রিয়াজকে বুঝাইতে হবে। আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস মিলে যে একটা সংস্কার প্রস্তাব করেছিলেন ঐকমত্য কমিশনের ভিতর দিয়ে, এটা তারা কাউকে বোঝাতে পারেন নাই, যেমন আপনাকেও পারেন না। এই জন্য আপনি প্রশ্ন করছেন যে সংস্কার কি পেয়েছি, সংস্কারটা কোথায়, সংস্কার কেমনে হবে, কারণ ওনারা বোঝাতে পারেন না। এমন কোন একটা গণভোট করেছেন, সেই গণভোটের যে 4টা প্রশ্ন সেটাও ঠিক মতো লিখতে পারেন নাই, যে জন্য গণভোট কি হচ্ছে, কোন প্রশ্নে ভোট দিচ্ছি মানুষ বুঝে নাই। বলেছে হ্যাঁ ভোট দিতে দিয়েছে, কিন্তু হ্যাঁ ভোট দিতে বলেছে, মানুষ বলেছে, কারণ বড় বড় জনপ্রিয় দলগুলি বলেছে হ্যাঁতে ভোট দেন দিয়েছে। এই হায়ের পরে এখন কি হলো? এই হায়ের পরে দল সিদ্ধান্ত নেবে কি হবে, কারণ 4 নম্বর প্রশ্নে লেখা ছিল যে দলগুলি ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করবে। দল তার ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করবে। দল যেসব সংস্কারকে জরুরি মনে করে সেগুলি করবে, আর যেগুলি মনে করে না সংসদে আলোচিত হবে অথবা হবে না। তাহলে নতুন প্রধানমন্ত্রী যেটা বললেন যে আবার উনি সংস্কারের কথা বলেছেন, যে সংস্কার, নতুন প্রধানমন্ত্রী সংস্কারের কথা বলেছেন, আলী রিয়াজের সংস্কার না, বিএনপি সংস্কারের কথা বলেছেন। উনি বিএনপি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার ম্যানিফেস্টো আছে, ওইটা নিয়ে উনি জনগণের কাছে গিয়েছিলেন, জনগণ ওই জন্য তাকে ভোট দিয়েছে। উনি যে সংস্কারগুলি প্রতিশ্রুতি জনগণকে দিয়েছেন সেগুলি করতে উনি বাধ্য। আমরা একটু অন্যভাবে দেখি, যদি হাসনাত আব্দুল্লাহ আমরা দেখলাম যে খেজুরের হিসাব দিয়েছে। আমি কথাই বলতে চাই না এসব নিয়ে।
আপনি বলতে পারেন হ্যাঁ খেজুরের হিসাব না, উনি আরো হিসাব দিয়েছেন, শুধু খেজুর না, রাস্তাঘাট অনেক কিছুর হিসাব দিয়েছেন। না আমরা এই ধরনের মানে হিসাব কিন্তু দেখতাম ব্যারিস্টার সুমন দিতেন। হ্যাঁ, দিতেন। আর আমি এখানে কি কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছি আমরা এখানে? কারণ হাসনাত আব্দুল্লাহর কথা যদি বলি, আমরা ত্রাণের সময় যে তার হাতে যে ত্রাণের যে ইয়েটা ছিল, সেটার কিন্তু আমরা ওই জায়গাটা কিন্তু এখনো কন্ট্রোভার্সি রয়ে গেছে, কারণ আমি সেই জানি হিসাব না। সে দিতে পারেনি। আমি জানি না, ওটার জন্য তো হাসনাত আব্দুল্লাহ একা দায়ী না। ওই ত্রাণের সময় কি ত্রাণ ও একা নিয়েছিল? একা নেয় নাই তো, একটা গোষ্ঠী নিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্ররা নিয়েছিল। কিন্তু সেই তাহলে এখানে ছাত্রদের শুধু মধ্যে হাসনাতকে কেন আমরা দায়ী করব? স্পেসিফিক কিছু নামের মধ্যে হাসনাত আব্দুল্লাহ ছিল। হ্যাঁ, ছিল। আমি সেজন্য বলছি, যেহেতু একজন এখন ছিল। নতুন করে খেজুরের হিসাবটা তার কাছ থেকে এসেছে। খেজুর এখন সে হিসাব দিতে পারে তাই দিয়েছে, ওইটার হিসাব হয়তো তার কাছে নাই তাই দেয় নাই। কিন্তু খেজুরের হিসাব দেওয়া না দেওয়ার সঙ্গে আসলে আলোচনার কোনো সম্পর্ক নেই। আপনারা যে খেজুরকে এত গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলছেন, এটা হচ্ছে গণমাধ্যমের ব্যর্থতা। গণমাধ্যম বুঝতে পারে না যে কোনটা ইস্যু এবং কোনটা ইস্যু না। এখন একটা খেজুর হাতে ধরিয়ে দিলে খেজুর এবং খেজুরের বিচি, এই দুইটা নিয়ে গণমাধ্যম ব্যস্ত আছে। হাসনাত আব্দুল্লাহ খেজুর ধরিয়ে দিয়েছে গণমাধ্যমের হাতে এবং গণমাধ্যম এটা নিয়ে নাচতেছে। এই গণমাধ্যমকে প্রশ্ন করা দরকার যে আপনাদের কাছে কি খেজুর বড় নাকি আমি কোটি টাকা? সেটাই জানতে তো সেই চাচ্ছিলাম প্রশ্ন আমি কি করে উত্তর যে দিব? আপনি তাকে প্রশ্ন যার করবেন, কাছ থেকে- আপনি হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করবেন, এটা আমাকে কেমনে করেন? আমি দুইটাই পেয়েছি, একটা দেখেছি আছে, একটা দেখছি আমি নাই। আপনার আমার এই ব্যাপারে ভিউটা কোনো জানতে মতামত নেই। আমি চাচ্ছি। খেজুর নিয়ে চিন্তাই করতে রাজি না। গণমাধ্যম খেজুর নিয়ে চিন্তা করছে। আমি হিসাবটার জন্য আমি বলছি। হিসাবটাও দেখতে রাজি না। খেজুরের হিসাব নিয়ে আমি কেন মাথা ঘামাবো? আমি হাসনাত এর চাইতে বেশি আব্দুল্লাহর- খেজুর এই মুহূর্তে মিরপুর 1 নম্বরের বাজারে আছে, এর চাইতে বেশি টাকার খেজুর। এই টাকা নিয়ে আমার হিসাব করতে হবে কেন? আপনি বরং যেখানে টাকা আছে সেই টাকার হিসাব নেন। ওই কুমিল্লার দেবিদ্বার উপজেলা এর চেয়ে বেশি খেজুর ওখানকার বাজারে আছে। এই 3,12,000 টাকার হিসাব দিয়ে এই কোটি টাকার হিসাবের যে প্রশ্ন সে দেয় না, এই প্রশ্নটা আপনার মনে আছে, তাকে এখানে ডাকেন এবং তাকে সেই প্রশ্নটা করেন। আপনারা সেই প্রশ্নটা তাকে না করে আমাদের মতো লোকদেরকে করেন। আপনারা আমাদেরকে দিয়ে তাদেরকে সমালোচনা করাতে চান, এটার কোনো প্রয়োজন নাই। না, আসলে আপনি এটা তাকে ডাক দিয়ে সমালোচনা জিজ্ঞেস না, আমরা আপনি আসলে- তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে ওই 3,12,000 টাকার খেজুরের চাইতে বড় হিসাব তার কাছে আছে কিনা, সেটা দিক। আসলে এটা সমালোচনা এই খেজুরের হিসাব আমরা- কারা দিয়েছেন? আপনি দেখেন 2 জন লোক দিয়েছেন। তারা এটা প্ল্যান করে দিয়েছে এই খেজুরের হিসাব। তারা খেজুরের হিসাব দিতে এসেছে এবং খেজুরের হিসাবই দিবে এবং জাতি খেজুর নিয়ে নাচবে। রোজা যেহেতু প্রায় শেষের দিকে, আমরা আর খেজুরের কথায় নাই যাই। এই যে না, সামনে রোজা ঈদ শেষের দিকে আসছে। আপনি খেজুরের কথা যাবেন না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। ছোলা আর খেজুর কি শুধু রোজার মাসের ব্যাপার? এটাই হচ্ছে আমাদের সমস্যা। যে সিজনাল ভ্যারিয়েন্ট অফ আস্কিং থিংস, এটা হচ্ছে বোকামি। ঈদের আমি দিনেও আপনাকে খেজুর আমি খাবো। আপনাকে একটা মজার জিনিস বলি। গণমাধ্যমে ঈদের দিনে কি সংবাদ প্রচার হবে আমি এখন আপনাকে বলে দিতে পারি। আজ বাংলাদেশের সবচেয়ে বড় জামাত হলো ঈশ্বরগঞ্জের শোলাকিয়ায়। 1, ঈদের দিন বিনোদন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। 2, আজ ঈদের জামাতে অংশ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী অমুক জায়গায় এবং মহামান্য প্রেসিডেন্ট অমুক জায়গায়। 4, এই ঈদেও বহু মানুষ ঘরে ফেরেননি, তারা কাজ করছেন। আমার মনে হয় আরেকটা অ্যাড হবে, আসেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবে না, সবাই, তারপরে ফসল আছে কেনার। ওইটা, তারপরে আছে, তারপরে হচ্ছে আজ ঈদের দিনে বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। প্রধানমন্ত্রী হ্যাঁ, সারা জীবন আমি এটা টেলিভিশনে দেখেছি, আমি সেই গণ্যমান্যদের তালিকায় কোনোদিন ছিলাম না, কিন্তু আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন। আপনার উচিত গণ্যমান্যদের ডেকে জিজ্ঞেস করা যে ওই যে গণ্যমান্যদের তালিকার মধ্যে ওনারা থাকেন, ওনারা ওইখানে গিয়ে কী করেন, কেন জানে যে হাত মিলান লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এতে করে কি হয়? ঠিক আছে, যতদিন শেখ হাসিনা ছিলেন ততদিন আবার ঈদের যে মূল কাজটি, জি যে আমরা কি করি, ঈদে আমরা মুসাফাহা করি এবং ঈদে আমরা আলিঙ্গন করি, যেটাকে আমরা আমাদের ভাষায় কোলাকুলি বলি। জি, জি। হ্যাঁ, সেটা করি। হ্যাঁ, তো নারী প্রধানমন্ত্রী থাকলে এটা আমরা করতে পারি না। এই বছর শুধু এটা বদলাবে যে এবার পুরুষ প্রধানমন্ত্রী আছেন, হয়তো আমরা এটা দেখতে পাবো। এছাড়া আর কি বদলাবে আপনি আমাকে বলেন তো? গত 16 বছর ধরে আমি সমস্ত মিডিয়াতে এই সংবাদ দেখে যাচ্ছি। এবং উপচে পড়া ভিড় বললে আবার বিনোদন কেন্দ্রগুলি হচ্ছে কতগুলি ওই যে অমুক কিংডম তমুক কিংডম থাকে, যেখানে গিয়ে চরকির মধ্যে উঠে বাচ্চারা, ওইটাই আনন্দের জায়গা। কারণ বাংলাদেশে এর বাইরে আর আনন্দের জায়গা নাই। এই কিন্তু মুহূর্তে কখনো ঢাকায় ওটা অনেক আপনি স্বল্প। কখনো অনেক আমাদের পার্কই বন্ধ হয়ে আমাদের গেছে। ঈদে কোনোদিন প্রাইম নিউজে বলে না আজকে ঈদে এতগুলি সিনেমা রিলিজ হয়েছে এবং এই সিনেমাগুলিতে, সিনেমা হলগুলিতে প্রচুর মানুষ গিয়েছেন, বলে না। কেন বলে না? আমাকে আমি বলুন তো। বোধহয় দেখেছি কিছু খুব চ্যানেলের, rare, না, খুব বোধহয় rare। জি, যে বিনোদন যে সংবাদগুলো সেগুলোতে কিন্তু এই বিনোদন সিনেমার ব্যাপারগুলো সংবাদ, দেয়া আমি হয়। প্রাইম টাইম নিউজ প্রাইম বলেছি নিউজে আপনাকে। যায় না। আপনি আমার এটা কথা সত্যি মনোযোগ দিয়ে শুনতে জি, হবে। জি। প্রাইম নিউজে এটা যায় না, কিন্তু প্রাইম নিউজে যায়। বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, কিন্তু বিনোদন কেন্দ্রের মধ্যে সিনেমা হল নাই।
জি। ঠিক আছে, খাওয়ার দোকানও নাই। কি মনে হচ্ছে এবারে ঈদ কেমন কাটবে? তো এই সবার? যে আমি আপনাকে এই যেটা যে- বললাম না, এটা কেন বলেছি উদাহরণ দেওয়ার জন্য। ছোলা আর খেজুর একই অবস্থা। রমজান মাসে ছোলা আর খেজুর করতে থাকে লোকজন, তারপরে 11 মাসের ছোলা আর খেজুরের খবর থাকে না। কিন্তু বাংলাদেশে সারা বছর খেজুর বিক্রি হয়। জি, বাংলাদেশে বহু মানুষ আছেন সারা বছর বিভিন্ন সময় রোজা রাখেন। আমি নিজেই এটা করি। আপনি রাখেন, হ্যাঁ, তাহলে আপনার নিশ্চয়ই খেজুরের দাম জানতে ইচ্ছা করে অন্য সময়ও। জি জি। হ্যাঁ, কিন্তু সেই খবর গণমাধ্যম দিবে না। আমাদের গণমাধ্যমের অনেক ত্রুটি আছে, আমাদের গণমাধ্যমের বোঝার ত্রুটি আছে, এবং আমাদের গণমাধ্যম যারা চালান তাদের চিন্তা ভাবনার ত্রুটি আছে। আব্দুল নতুন সাহেব, আমি আপনার কাছে একটু জানতে চাইবো সবকিছু মিলে আসলে ঈদটা কেমন যাবে? এই যদি আপনার শত্রুতা মোচন করতে না পারে, আপনার মনের মধ্যে বিদ্বেষ মোচন করতে না পারে, আপনার সহপাঠীকে যে আপনি রাস্তায় পিটিয়ে নিয়ে থানায় দিয়ে আসলেন, এটা যদি ঈদ বন্ধ না করতে পারে, তাহলে তো ঈদের তো তাৎপর্য থাকে না। আমরা তো দেখলাম এবার যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী উনি তার অপোজিশন পার্টিদের খবর নিচ্ছেন, যাচ্ছেন, কোলাকুলি করছেন, ইফতারগুলোতে একসাথে ইনভাইট এটা তো ভালো করছেন, জিনিস, খাচ্ছেন। উনি তো ভালো কাজ করেছেন। তাহলে কি আমরা আশা করতে পারছি না একটা খুব ভালো এবং সুন্দর একটা দিকে যাচ্ছি? মাননীয় প্রধানমন্ত্রী কোথাও গিয়ে ইফতার খেলেই দেশটা বদলে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। না, আপনি মানে আমি বলছি কোন প্রেক্ষিতে উনি যখন আমরা এটা যদি- করছেন তখনই তো কেউ না কেউ পিটিয়ে নিয়ে কাউকে নিয়ে থানায় সামনে ফেলে আসছে। ওইটা বন্ধ করতে হবে। ওইটা যেদিন বন্ধ হবে সেদিন ওনার এই কাজটার যে ফলাফল, সুফল, এইটা আমাদের কাছে এসে মানে পৌঁছাবে। প্রত্যেকটা পার্সনকে ঈদের যে আসল যে অর্থবহ জায়গা হ্যাঁ, থানায় ভুয়া মামলা নেয়, থানায় ভুয়া মামলা নেয়, তাই তো? তাই না? সেটাই বলছি। আপনাকে আমি জিজ্ঞেস করি, থানায় ভুয়া মামলা নেয় না? হ্যাঁ, তো থানায় ভুয়া মামলা নেওয়া বন্ধ না হলে আপনি কার সাথে কোথায় গ্রেফতার করছেন এটা আসলে সাধারণ মানুষকে টাচ করবে না। ওইখানে তো আমি দাওয়াত পাই না, আপনি দাওয়াত পান না। জি। ফলে উনি কোথায় কার সঙ্গে করছেন, এটা হচ্ছে বড়দের সাথে বড়দের মিতালি, এটা হচ্ছে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মহামান্য প্রেসিডেন্টের সাক্ষাৎ। কিন্তু মহামান্য প্রেসিডেন্টের সাথে আমি যদি নামাজের সময় থাকতে পারতাম তাইলে বাংলাদেশটা বদলাতো। কিন্তু ওনার চারপাশে থাকবে এসএসএফ, ওনার চারপাশে থাকবে ওনার প্রতিরক্ষা। উনি ডাইনে তাকালে যার সঙ্গে আলিঙ্গন করবেন সে একটা এসএসএফ এর অফিসার, বামে তাকালে আরেকজন, অথবা বড় বড় মানুষদের সাথে উনি আলিঙ্গন করবেন। মহামান্য প্রেসিডেন্টের সাথে যেদিন একজন সাধারণ মানুষ আলিঙ্গন করার মতো বাংলাদেশ তৈরি হবে, সেই দিন আপনি গণতন্ত্র হয়েছে এটা আপনি বুঝতে পারবেন। সুইডেনের প্রধানমন্ত্রী যেমন সাধারণ বাজারে গিয়ে বাজার করে, আমি যদি এরকম দেখতে পেতাম যে আমার প্রধানমন্ত্রী সাধারণ বাজারে গিয়ে বাজার করে, চেঞ্জ করছেন, যেমন উনি এই যে জ্যামে বসে এই জন্যই তো থেকে- আমি বলেছি উনি যেটা চেঞ্জ করছেন এটা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত না পৌঁছাবে জি। ততক্ষণ পর্যন্ত এটা পরিবর্তন আমরা বুঝতে আরো পারবো কিছু- না। যেমন আমি এখনো পর্যন্ত জানি না যে বঙ্গভবনের চায়ের স্বাদ কিরকম। এখন ধরুন বঙ্গভবনের চায়ের স্বাদ আমি সারা জীবনও নাও জানতে পারি। ফলে বঙ্গভবনে কে কার সাথে চা খাচ্ছেন এটা আমার জীবনে কিচ্ছু এফেক্ট করে না। কিন্তু আমরা দেখলাম যে রাস্তার কিছু আমি এই কাপের মধ্যে চা যেটা ওইটা আমি পাই, অথবা আমার কাছে এইটাই গুরুত্বপূর্ণ। কিন্তু রাস্তা- টলস্টয়ের একটা গল্প আপনাকে বলে আমি শেষ করি, আর কথা না বলি। টলস্টয় গল্পে বলেছিলেন যে আপনি যেখানে আছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আপনি যে কাজটা করছেন ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যে মানুষটার সঙ্গে আপনি কথা বলছেন উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা কেন বলেছিলেন? এবং টাইম হচ্ছে বর্তমানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম। জি। কেননা আমাদের কিচ্ছু আসে যায় না যে আজকে বঙ্গভবনে মহামান্য প্রেসিডেন্ট কি ইফতার খেয়েছেন, কিচ্ছু আসে যায় না। না, আমরা কিন্তু সেটা নিয়ে কথা আমার বলছি আসে না। যায় কিসে জানেন? আমার আসে যায় আমি যদি জানি যে আমি যে ইফতারটা খেয়েছি আমার সামান্য আয়ে সেটার মধ্যে ভেজাল নাই। আমি তো জানি যে ওনারা ভেজাল খান না। আপনি এটা জানেন যে ওনাদের খাবার একজন ডাক্তার পরীক্ষা করে দেয়, খেয়ে দেয়, জি। কিন্তু আমারটা তো কেউ খেয়ে দেয় না। আমি নিজে ডাক্তার, নিজেরটা নিজে খেয়ে বুঝতে হয় ওটার মধ্যে বিষ আছে নাকি নাই। তো ওই জায়গাতে সেই যতক্ষণ জায়গাটা পর্যন্ত কাজ করবে গণতন্ত্র কে? পৌঁছায়, সরকার করবে, রাষ্ট্র করবে, এটা আপনি জানেন কে করবে, শুধু আমাকে জিজ্ঞেস সেই করেন। জায়গাটা যারাই কাজ করবেন আমাদের সবার সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে। ভেজাল ধরার ক্ষমতা আছে আপনার? আপনি আসেন আমি আপনাকে কতগুলো ভেজাল খাবার দেখিয়ে দিই, আপনি তাকে শাস্তি দিতে পারবেন ভেজালওয়ালাকে? ভেজাল পরীক্ষা করার কিট আছে আপনার কাছে? সেই জায়গাটা তাহলে কেন আপনি হচ্ছে এখন না? বলেন তো আমার কি করার আছে? আমি বাজারে গিয়েছি, ভোক্তা, আমি বাজারে গিয়ে ছোলা কিনছি, মনে করেন ছোলার মধ্যে ধরেন বিষ আছে, কিন্তু ছোলাটা বাজারে আসার আগে পরীক্ষিত হচ্ছে তাহলে না। তাকে ডেকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করলে কোনো লাভ নাই। তাকে ডেকে আপনি জিজ্ঞেস করেন ছোলায় বিষ কেন। আমরা যে কথায় কথা বলি না সমন্বিত, সবাই মিলে জি। করতে হবে, সব কাজ সবাই মিলে করে না। তাহলে রোগী গিয়ে নিজের ইনজেকশন নিজে দিত, আমরা সেই রোগী গিয়ে শুয়ে সংস্কারটাই পড়ে, চাচ্ছি। ডাক্তারি করে। রোগীর কাজ হচ্ছে ওই বিছানা পর্যন্ত যাওয়া, আর ডাক্তারের কাজ হচ্ছে ওই বিছানায় রোগীটাকে চিকিৎসা দেওয়া। এখন আপনি যদি বলেন সবাই মিলে আমাদের রোগীর চিকিৎসাটা করতে হবে, রোগীকেও রোগীর চিকিৎসাটা করতে হবে, না, এখানে বুঝতে হবে কার কোন দায়িত্ব, সেটা ঠিক মতো পালন করলেই হয়ে যায়।
এই যে আমি আপনাকে বললাম না গণভবন বঙ্গভবনের চায়ের কথা, এই চা সিঙ্গারা খাওয়া লোকগুলো এখন কোথায়? আপনারা তাদেরকে জিজ্ঞেস না করে, আপনারা সেই লোকগুলাকে জিজ্ঞাসা না করে আমাদেরকে জিজ্ঞেস আমরা তো করেন। একটু একটু দেখতে পাচ্ছি শেখ হাসিনা পরিবর্তনগুলো 17 হচ্ছে। বছর, এর আগে বেগম জিয়ার 6 বছর, এর আগে আবার শেখ হাসিনার 5 বছর, তার আগে বেগম জিয়ার 5 বছর। জীবনে কোনোদিন আমি জানি না আপনি পেয়েছেন কিনা, জীবনে কোনোদিন আমি তো ওই চা সিঙ্গারার দাওয়াত পাই নাই। তাহলে না, ওই চা আমি সিঙ্গারা নিয়ে আমার কখনো কোনো মাথা ব্যথা নাই। রাজনীতি আসলে শুধু ক্ষমতা নয়, এটা একটা মানুষের আশা আকাঙ্ক্ষা, যেটা আমরা আপনার কাছ থেকে দেখলাম যে রাজনীতি মানুষের যে ক্ষমতা। উন্নয়ন এবং ন্যায়ের প্রশ্নের সাথে আমাদের মানে এই জায়গাগুলো রাজনীতি ক্ষমতা, ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের রাজনীতি মানে ক্ষমতা। সেজন্যই তো বলেছিলাম যেদিন রাজনীতি যে মানে ক্ষমতা হবে না, সেদিন আপনি বুঝবেন যে রাজনীতি হয়েছে। আমরা সেই জায়গাটাই যাচ্ছি। সেই জায়গাটা আপনি যেতে পারবেন না, আমরা কেউ যেতে পারবো না, আগামী 20 বছরও না। তাহলে আমরা যদি শুরুতেই এতটা আশাহত হয়ে যাই, শুরুতে আসা তো হবেন না। ভবিষ্যতের নেতারা যখন খেজুরের হিসাব দেয়, তখন আপনি বুঝতে পারেন না যে ভবিষ্যতের রাজনীতি কি হবে। খেজুর নিয়ে ব্যস্ত থাকবে ভবিষ্যতের রাজনীতি। আমি তো নতুন কিছু আশা করেছিলাম, আমি তো খেজুরের হিসাব আশা করি নাই। না, আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের সব রাজনৈতিক শক্তি, সংলাপ, সহনশীলতা, দায়িত্বশীলতার মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা তৈরি হোক এবং আরো শক্তিশালী হোক আমাদের এই অগ্রযাত্রা। হতে পারে, আশা করি। আপনি আশাবাদী? অবশ্যই আমরা এই আশা নিয়ে ব্যক্ত করে আমরা আজকে এখানে শেষ করতে চাই। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন campustime.press-এ। চোখ রাখুন ক্যাম্পাস টাইমের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।